শুরু হলো জীবনের সবচেয়ে ওয়ার্স্ট জার্নি। কে জানতো এই জার্নিটা আমার জীবন বিপন্ন করে ফেলবে। তীর্থগোত্রে গিয়ে নিজেই হয়তো স্বর্গবাসী হতে যাচ্ছিলাম। মানে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই ঘুরতে যাওয়া। রোজা রেখে কষ্ট করে বাসে করে ভিড় ঠেলে যদি ডিরেক্ট বাসটা না হতো তাহলে কী যে হতো। বর্ডারের মধ্যে মানে অসহনীয় ভোগান্তি। দুপুর 2টা বাজে এটা বাসটা পৌঁছে গেছে বর্ডারে। 4টা ঘন্টা বসে আছি। তারপরে আপনার 6:30 থেকে লোক ঢুকানো শুরু করলো, দুনিয়ার ভিড়। মানে খুবই বিরক্তিকর একটা এক্সপিরিয়েন্স। যদিও এই বাসটা চমৎকার ছিল। মনে রাখবেন এটা হচ্ছে শ্যামলী বিআরটিসি ডিরেক্ট বাস, ঢাকা টু কলকাতা। খুবই আরামদায়ক বাস, খুবই আরামদায়ক জার্নি। কিন্তু সমস্যাটা হলো রাত 2টা বাজে বর্ডারে পৌঁছে গেছে। বর্ডার খুলেছে সকাল 6টায়। রাত বাজে 2:10। এখনই কিন্তু আমরা চলে আসছি বেনাপোল বর্ডারে বাসে করে। মানে এখনো ভোর 6:30 পর্যন্ত ওয়েট করতে হবে। রাতের বাসে আসলে এই এক সমস্যা, ডিরেক্ট হোক চাই ইনডিরেক্ট। না মানে এটা 3টা বাস একসাথে দেখিনি আমি ডিরেক্ট কখনো। এত ভিড়ের মধ্যেও একমাত্র শ্যামলী ডিরেক্ট বাসের কারণে 6 মিনিটে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট। ক্যান ইউ ইম্যাজিন? দাঁড়িয়ে আছি এখন বের হয়ে যাওয়ার জন্য। বের হয়ে দেখবো দাঁড়িয়ে আছে শ্যামলী বাসটা। সবার ইমিগ্রেশন শেষ হলে, মানে এই বাসের 40 জন ইমিগ্রেশন শেষ হয়ে যাওয়ার পর আবার রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতা এই বনগাঁ বর্ডার থেকে 84 কিলোমিটার দূরে। কিন্তু 84 কিলোমিটার দূরে হলে লাভ কী? এত সরু রাস্তা, যেতে 4-5 ঘন্টা লাগে। খুবই বিরক্তিকর এই অভিজ্ঞতাটা। যদি কাটা বাস হতো বা নর্মালি আসতাম তাহলে হয়তো আজকে সারা দিন লেগে যেত, যে পরিমাণ ভিড় ছিল বর্ডারে। শ্যামলী বাসকে আমি আসলে কোনোভাবেই দোষারোপ করি না, এর সার্ভিস খুবই ভালো, এই বিআরটিসিটা বিশেষ করে। নাস্তার জন্য এক জায়গায় থামালো বর্ডার ক্রস করে। আমরা সবাই মোটামুটি অনেক ক্ষুধার্ত ছিলাম, যদিও রোজার মাস, কিন্তু যারা হিন্দুরা তারা তো খেয়েই নিল। এটা হচ্ছে দত্তপুকুর। কলকাতা যেতে এখান থেকে আরও 3 ঘন্টা লাগে। এর মধ্যে বাসের পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আউটলুকটা। এই বাসটা আমার কাছে সবসময় ভালো লাগে। এই হচ্ছে ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট, সবসময় এখানেই থামায়। খাওয়া দাওয়া মোটামুটি, বাথরুম খুবই নোংরা, কিন্তু মনে হয় এই একটাই অপশন আছে এদের কাছে। জায়গাটার নাম মানুষজন মানে কলকাতা এয়ারপোর্ট দেখে, প্লেনের ওঠানামা দেখে এত বেশি উৎফুল্ল হয়ে গেল যে মনে হলো এরা জীবনে কোনোদিন প্লেন দেখে নেই। যদিও আমার নিজস্ব প্রাইভেট চার্টার প্লেন নেই, কিন্তু এত উৎফুল্ল হওয়ার মতো কিছু নেই। সেই পরিচিত লেক টাউনের ক্লক টাওয়ার। যদিও মানুষকে বিরক্ত করার বিন্দুমাত্র ইচ্ছা আমার থাকে না কখনোই, কিন্তু প্রতিবারই ভাগ্যের নির্মম পরিহাসে মানুষকে বিরক্ত করেই ফেলি। আমার ট্রেন ছিল হাওড়া থেকে 4:50-এ। এবার গন্তব্য হচ্ছে গয়া, কাশী, বানারস। কিন্তু আনফর্চুনেটলি ওয়েটিং লিস্ট থেকে ট্রেনটা নর্মালাইজ হয়নি।
বাধ্য হয়ে আমাকে আবার মুম্বাই মেলের রাতের ট্রেনের টিকিট কাটতে হয় এবং আমার পিসি বাড়িতে থাকতে হয় কলকাতায়, যেটা তাদের জন্য খুবই বিরক্তিকর আমি বুঝতে পারি। তারপর বাধ্য হয়ে থাকতেই হয়েছে। কলকাতায় হোটেলে গিয়েও থাকতে পারতাম, কিন্তু এত গরম আর এত লম্বা জার্নির পরে সেই অপশনটা আর ব্যবহার করা হয়নি। পিসিদের চরম বিরক্ত করে বিকেল 6টার দিকেই তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাসা থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে। পাতাল রেলে করে বেলগাছিয়া থেকে নিউ মার্কেট বা এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছালাম মাত্র 15 টাকা ভাড়ায়। নিউ মার্কেটে গিয়ে এই প্রথম কাজ যেটা করলাম, একটা সিম কিনে নিলাম এই দোকান থেকে। তারপর পৌঁছে গেলাম আফরিন টাওয়ার। এটা হচ্ছে শ্যামলী চৌহার্দ্য। কলকাতা থেকে ঢাকায় যে বাস যায় সেটার টিকিটটা কনফার্ম করলাম, যদিও ঢাকা থেকে কিনে গিয়েছিলাম। এখানে গিয়ে আরেকবার কনফার্ম করে নিলাম। 15 তারিখে আমার রিটার্ন করার ডেট। তারপর একটা হোটেলে খেয়ে নিলাম ভুগিঝুগি, যদিও আমাকে একা থেকে খেতে দিতে যাচ্ছিল না, তো জোর করে কেড়ে কিছু খেয়ে নিলাম। 1 টাকাও টিপ দিতে যাচ্ছিলাম না, সামনে এসে দাঁড়িয়েছিল, 10 টাকা মুখের উপর ফেঁকে মারলাম। ইচ্ছা ছিল এসপ্ল্যানেড থেকে হাওড়া যাব হচ্ছে ওই নদীর নিচ দিয়ে যেই নতুন মেট্রো রেলটা করেছে সেটাতে চড়ে, কিন্তু সামনে দেখি বাস খালি পুরোপুরি। তাই 10 টাকা দিয়ে বাসে করে হাওড়া স্টেশন চলে আসলাম অনেক আগে। আমার ট্রেন হচ্ছে 11:30টায় রাত। আমি মোটামুটি রাত 8টা 8:30টার দিকেই চলে আসলাম। ইন্ডিয়ান ট্রেন জার্নিতে আমার একটু ভয়ই হয়, কারণ ঠিকমতো প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যায় না। হাওড়া স্টেশন বিশাল বড়, তাই আগে ভাগে এসে বসে রইলাম অনন্তকালের অপেক্ষায়। স্টেশন ঘুরে ঘুরে দেখলাম, কিছুক্ষণ বসে রইলাম। সব স্টেশনেই দেখি লাস্ট মোমেন্টে কিছু যাত্রী দৌড়াদৌড়ি করতে থাকে। কেন ভাই, তোরা একটু আগে ভাগে এসে আমার মতো বসে থাকতে পারিস না? অবশ্য আমার মতো বেকার ভবঘুরে তো কেউ নেই। প্রত্যেকটা ট্রেন ছেড়ে যাচ্ছে আর কিছু মানুষ দৌড়াচ্ছে ট্রেনের পেছনে পেছনে। হয়তো এটাই তাদের অভ্যাস, এটা না করলে পেটের ভাত হজম হয় না। এও এক দারুণ অভিজ্ঞতা। বাইরের গরমটা এখনও জেগে বসেনি, তাই ফ্যানের নিচে বসে বসে একের পর এক দূরপাল্লার ট্রেন ছেড়ে যাওয়ার দৃশ্য দেখছিলাম। বুঝি না এই কলকাতার এই প্ল্যাটফর্মগুলোতে মানুষ কেন সিট থাকতে, চেয়ার থাকতে মাটিতে পলিথিন বিছিয়ে বা ধুলো মাখে বালি আর কি মাটিতে মাখতে খুব মনে হয় এদের মজা লাগে। আজও কী জানি কী সব চার্ট ফার্ট টানিয়ে দেয় মানে যাত্রার 1 ঘন্টা আগে। এখন যারা নাকি এরকম আমার অন্য দেশ থেকে আসবে, তারা এই চার্ট 1 ঘন্টা আগে বসে থাকবে। তো ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হয়েছে কি না, মনে হলো যে নিজের নামটা দেখে চার্টে পরীক্ষাতে পাশ করেছি, ম্যাট্রিক। যাই হোক, স্টেশন অদ্ভুত জায়গা, কেউ কারোর দিকে তাকানোর সময় নেই, আবার সবাই সবার দিকে তাকিয়ে থাকে। কখন কার লাগেজটা ফ্রি পাওয়া যায় চুরি করে দৌড় মারবে, এরকম একটা মনোভাব মনে হয়। সবাইকেই চোর মনে হয়। এই যে যেমনি খুশি শুয়ে আছে নিজের ঘর বাড়িতেও মনে হয় মানুষ এত কমফোর্টেবলি আসলে শুয়ে থাকে না। আর একটু কমফোর্ট পেলে বা এসি হাওয়া পেলে মনে হয় এখানেই সামাজিক কাজ শুরু করে দিত। যাই হোক, স্টেশন থেকে যাই হোকটা বেশি বলা হচ্ছে। যাই হোক, স্টেশন থেকে কিছু জল, কেক এগুলো কিনে নিলাম। রাতের খাওয়া কিছুই কেনা হয়নি, তেমন খাওয়াও হয়নি। এমনিতেই জার্নিতে আমি কম খাই। আমার ট্রেন নাম্বার 12321। এটা দেখতাম সব ব্লগাররা ট্রেনের নাম খুব বলে, খুব বিরক্ত হতাম। এই ট্রেনের নাম কে মুখস্থ রাখে ভাই?
এবার বুঝলাম যে না, ট্রেনের নামটা আসলে মুখস্থ রাখা খুব জরুরি। ট্রেন চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। নিজের বগি, নিজের সিট খুঁজে পাবো কি না এই নিয়ে খুবই টেনশনের মধ্যে আছি, কারণ একটা যদি সিকোয়েন্স মিস হয় সবগুলো সিকোয়েন্স মিস হবে। মানে এই ট্রেনের জার্নি যদি মিস হয় তাহলে পরবর্তী ট্রেনের জার্নি মিস হবে, ব্যাক করার এয়ার টিকিট কাটা আছে সেটা মিস হবে। চলে আসলো গতির দানব মুম্বাই মেল। মানে গতির দানব কিনা জানি না, এমনি একটু বাড়িয়ে চড়ে বললাম আর কি। ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেমে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্ল্যাটফর্মের এই বাতিগুলোতে লেখা থাকে কোন ট্রেন আসলো, বগি নাম্বার স্পষ্টভাবে লেখা থাকে। এই জন্য কনফিউজড হওয়ার কোনো দরকারই নেই, ঠিক না? এই যে এখানে স্পষ্টভাবে যেমন M1 বগিটা লেখা আছে, তেমন এই লাইটের মধ্যেও লেখা ছিল M1 এখানে থামবে। তো M1-এ উঠে গেলাম, খুব সহজেই নিজের সিটটা আমি খুঁজে নিলাম। আমার সিটের ক্যাটাগরি এবার ছিল 3E। এই ইন্ডিয়ান ট্রেনের ক্যাটাগরি বোঝাটাও খুব মুশকিল, কারণ 3A থাকে, 2A থাকে, 1A থাকে। এবার আবার নতুন জিনিস দেখলাম 3E। 3E মানে হচ্ছে 3 টায়ার এসি ইকোনমি। মানে আমার মতো মোটকা লোকের জন্য 3 টায়ার এসি ইকোনমি আসলে একটুখানি চাপাচাপি হয়ে গেছে। তারপরও ইট ওয়াজ কমফোর্টেবল। আমি আপার বাড়তে ছিলাম। সব ব্লগার দেখায় বাথরুম, তাই দেখাচ্ছি। বাথরুম দেখানোর কোনো ইন্টারেস্ট আমার মধ্যে নাই যদিও, তবে ট্রেন জার্নি করার মূল কারণ হচ্ছে এই ওয়াশরুম। মনে হয় বাড়ি ঘরে আছি, ওয়াশরুমের যে টেনশনটা সেটা লাগে না। ছুটে চলেছে গতির দানব মুম্বাই মেল। সকাল হয়ে গেছে। পরের দিন অবশ্যই আমার ট্রেন ছিল রাত 11:30টায়। সকাল 7টায় গয়া পৌঁছাবে, গয়া জংশনের দিকেই ছুটে বেড়াচ্ছি। এই গেটে দাঁড়িয়ে ভিডিও করা খুবই রিস্কি যদিও, আর ইন্ডিয়ায় তো অবশ্যই, কারণ ইন্ডিয়াতে ট্রেনের গতি অনেক বেশি। এখন মনে হচ্ছে 100-র উপরে গতি। তারপর রিস্ক নিয়ে বা নিজের মনের খুশিতেই একটু ভিডিও করি, এখানে দাঁড়িয়ে ভালো লাগে। কিছু কিছু সূর্য উদয় না হয় ভালো, মানে কিছু কিছু দিন আর কি। যদি খুব বৃষ্টি হতো, ঠান্ডা বাতাস, ঝড়ো হাওয়া, তার চেয়ে বেশি খুশি হতাম। এখন বাজে সকাল 6:30, সূর্য মামা মাত্র উঁকি দিচ্ছে আকাশ থেকে, কিন্তু এত গরম। এপ্রিল 11 তারিখ আজ, চৈত্রের শেষ, বৈশাখের শুরু, কিন্তু এত গরম মনে হচ্ছে মাথা থেকে খুলিগুলো বা মাথার ভিতরে যে মগজ থাকে সব বগিয়ে বের হয়ে আসে। যদিও ট্রেনের ভিতরে এসি, কিন্তু বাইরে গেলে কি হবে সেটা চিন্তা করছি। এবারে জার্নিটা মোটেও সুখকর না। শুরু থেকেই বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। জার্নির শুরুতেই বোঝা যায় আসলে জার্নিটা কেমন হবে। মর্নিং শোজ দ্য ডে। দেখা যাক কপালে কী আছে। সোলো ট্রাভেলিং ভালো, কিন্তু সোলো ট্রাভেলিংয়ের কিছু কিছু সমস্যাও আছে। প্রথম সমস্যা হচ্ছে কেউ পাত্তা দেয় না কোনো, মানে হোটেলওয়ালারা হোটেল দেয় না, খেতে গেলে খাওয়া দেয় না। মনে করো এটা কোত্থেকে আসছে উড়াধুরা, মানে কি আর বল। আর একটা বড় ড্রব্যাক এবার ফেস করেছি, সেটা হচ্ছে অসুস্থ হলে কি হবে রে ভাই।
এখানে কারো দিকে কারো তাকানোর সময় নেই, তুমি মরে পড়ে উড়ে যাও, কেউ ফিরেও তাকাবে না, ওখানে রাম নাম সত্যি হ্যাঁ। গয়াতে পৌঁছে গেছি সকাল 7টায়, কোনো কমপ্লেন হবে না এটা নিয়ে। ইন্ডিয়ান রেলওয়ে চমৎকার টাইমিং, কোনো লেট ফেট নেই, যত সময়ে ট্রেন পৌঁছে গেছে গয়া জংশন। গয়া জংশনে এসে আমি কনফিউজ, ডানে যাব না বামে যাব না কোথায় যাব আই ডোন্ট নো। দেখি হাঁটতে থাকি, কোনো হোটেলও বুকিং দেওয়া নাই, কোনো আইটিনারি নাই, টোটালি হচ্ছে একটা আন্দাজে ট্যুর যাকে বলে। ওই যে বলেছিলাম সোলো ট্রাভেলিংয়ের সমস্যা, 15 ঘন্টা বসে থাকার পরে 2 আলু পরোটা খেটে দিল হোটেলে, আর 14 ঘন্টা ঘোরার পরে একটা হোটেল পেয়েছি, তাও নন এসি। বাংলাদেশিতে হোটেল দেবে না, হাবি জাবি বহুত ঝামেলা। আর একা মানুষ আমি দেখতো ডাকাতের মতো, ওরা ভয় পাচ্ছিল সন্ত্রাসী কিনা। অনেক রিকোয়েস্ট করে একটা হোটেল নিলাম। হোটেল ভাড়া হচ্ছে 500 টাকা পড়েছে রুপি, এটা একটা ভালো কম দাম, যেহেতু এসি নেই নন এসি। ওটা হোটেল বলা চলে না আর কি, এই একটা খুপড়ি ঘর, ওটা দেখাবো না আপনাদের। খুপড়ি ঘরে থাকার চেয়ে ভালো ভাবলাম যে বেরিয়ে যাই, একটু আশপাশটা ঘুরে দেখি, একটা টোটো ভাড়া করলাম। গয়াতে ঘুরতে বের হয়ে আমার মনে হলো এটা একটা খুবই পিছিয়ে পড়া শহর, খুবই রুক্ষ সূক্ষ্ম, মানে একটা মরা শহর মোট কথা। এখানে নর্মালি হিন্দু ধর্মাবলম্বীরা পিণ্ডদান করতে আসে। পিণ্ডদান একটা প্রথা, যার মাধ্যমে আসলে পূর্বপুরুষেরা বা যারা মারা গেছেন ফ্যামিলিতে তারা মোক্ষ লাভ করেন, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। তো গরমে এক সময় মনে হচ্ছিল আমি এখানে মরে যাব এবং এখানে আমার পিণ্ডদান হয়ে যাবে, যাই হোক সরাসরি স্বর্গে চলে যেতাম। প্রথম গন্তব্য বিষ্ণু মন্দির, যাই দেখি কি আছে বিষ্ণু মন্দিরে। এটা বিষ্ণু মন্দিরের বাইরের দিক, বাইরের কমপ্লেক্স খুবই গোছানো, এবং বিষ্ণু মন্দিরেও খুব একটা ভিড় ছিল না। অন্যান্য মন্দিরের মতো পাণ্ডাদের অত দৌরাত্ম নেই, দক্ষিণা দেওয়ার জন্য কেউ গলা চেপে ধরে না। বিষ্ণু মন্দির দর্শনের পর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ফাল্গু নদী, যেখানে পিণ্ডদান করা হয়, যেখানে সীতাকুণ্ড। फाल्गु नदी, ये फाल्गु नदी है, वो सामने वाला आपका सीताकुंड, वहीं पे माता सीता ने अपने ससुर को बालू से पिंड दिया था। वहाँ पे सीताकुंड में क्या किया था? माता सीता ने अपने ससुर को बालू से पिंड दिया था। रेती होता ना, रेती, ये बालू से पिंड, हाँ बालू से पिंड दिया था। क्यों? क्योंकि यहाँ पे कोई समारोह नहीं था। अच्छा। उसी के बीच राम लक्ष्मण चले गए थे सामान लाने के लिए। अच्छा। तो उसी बीच राजा दशरथ प्रकट हुए, बोले कि हमारा शुभ मुहूर्त है ये पिंडदान देने के लिए। अच्छा। तो वहाँ पे कोई समारोह, यही बालू था, इसी बालू से माता सीता ने अपने ससुर को बालू से पिंड दिया था। और उसी बालू से पिंड राजा दशरथ स्वीकार किए थे अपने हाथ से। तो यहाँ पे बालू से ही पिंड किया जाता है सीताकुंड। लेकिन इसे नदी क्यों कहते हैं? ये तो भरा हुआ है बालू से। ये माता सीता इसको श्रापित किया है। श्रापित किया? हाँ, ये अंदर झूठ बोला था। हाँ, झूठ बोला था। देखिए राम, चप्पल
खोल के जाना पड़ता है। स्लीपर ऐसा खोल दो, सीता माई का कुंड है। जो कुंड देखने आई कुंड है, आगे जाकर राजा दशरथ जी का हाथ देखना है। ये भी चप्पल जूता पहन के जाएगा भैया। প্রতি মুহূর্তে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ আপনাকে ঠকানোর জন্য মানুষ চারপাশে ঘুরোঘুরি করছে। এখানে যেমন বলছে জুতোটা খুলে যান, মানে জুতোটা যদি ওদের দোকানে দিয়ে যায় বাইরে, তাহলে 10 টাকা 20 টাকা দিতে হবে। জুতা খোলার কোনো দরকার নেই এখানে, মানে বাইরে। নদীর পাড়টা তাহলে ঘোরা যেত না যদি আমি জুতা খুলতাম। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। একটা সাজেশন থাকবে, গয়ায় ঘুরতে গেলে অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যে যাবেন। আর এমনিতে যদি পিণ্ডদান করতে হয় তাহলেই গয়া যাবেন, এছাড়া গয়ায় দেখার মতো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কিছু নেই। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আবার গয়াতে দেখার মতো অনেক কিছু আছে, যেটাকে বলে বৌদ্ধ গয়া, যেটা আমার পরবর্তী ডেস্টিনেশন। সেখানে যদি ঘুরতে যান যেতে পারেন। এছাড়া গরমের দিনে ফেব্রুয়ারির পরে গয়ায় যাওয়া বা বানারস যাওয়া মানে হচ্ছে আত্মহত্যার শামিল। এটা মনে রাখবেন অবশ্যই, বারবার আমার কথাটা মনে রাখবেন প্লিজ। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই চৈত্র মাসে একটা কোকিল ডাকছে, এই জন্য একটা 360 ডিগ্রি ভিউ নিলাম, কোকিলের ডাকটা শোনাচ্ছি আপনাদের।
ঘুরতে ঘুরতে আমাদের শেষ গন্তব্যের দিকে চলে আসলাম, বৌদ্ধ গয়া। বৌদ্ধ ধর্মের মোক্ষ লাভ হয়েছিল যেখানে, সেই মূল মন্দিরটাতে যাব প্রথমে, তারপরে আর কয়েকটা বৌদ্ধ মন্দির ঘুরে হোটেলে ব্যাক করব। গৌতম বুদ্ধ যেখানে মোক্ষ লাভ করেছিলেন এই সেই জায়গা, এই জায়গার পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির। বৌদ্ধ মন্দিরে মোবাইল অ্যালাউড না, কিন্তু 100 টাকার বিনিময়ে ক্যামেরা নিয়ে ঢোকা যায়। বৌদ্ধ মন্দিরটা চমৎকার। এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের উপরের দিকটা, ভিতরে সোনালি রঙের একটা চমৎকার মন্দির, চোখ ধাঁধানো, একই সাথে খুবই শান্তিময় একটা প্রশান্তিময় জায়গা। বৌদ্ধ ধর্মের লোকেরা সেখানে বসে তাদের ধর্মীয় যে বইগুলো সেগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়ছে, অনেকটা গীতা কোরআন এরকমই শোনা যাচ্ছিল। খুবই শান্তিময় পরিবেশ। সেই বৌদ্ধ মূর্তিটা দেখে চলে আসলাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের পরিবেশটাও খুবই শান্তিময় ছিল। নয়নাভিরাম মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি। এই মন্দির দর্শন করে বৌদ্ধ ধর্মের আরও কয়েকটা জাপানি মন্দির এবং ওয়ার্ল্ডস লার্জেস্ট স্লিপিং বুদ্ধ দেখে হোটেলের দিকে রওনা হব, এটাই ইচ্ছা। তানজাতা মন্দির, বৌদ্ধ ধর্মেরও অনেক ইতিহাস জানা হলো। বৌদ্ধ গয়া, এই জন্যই তো আমার একটা বস ছিল বৌদ্ধ, খালি বলতো বৌদ্ধ গয়া যাবো, বৌদ্ধ গয়া যাবো। আমি এসে বললাম गवर्नमेंट का बिल्डिंग है, ये भी गवर्नमेंट का बिल्डिंग। তখন সিংহ ছিল, এখন ড্রাগন চলে আসছে। ড্রাগনের সামনে চলে আসছেন এই যে সাদা পাথরের বুদ্ধ। বাবারে বাবা, কত ধরনের যে বুদ্ধ মূর্তি দেখলাম এই গয়ায়। পুরা বৌদ্ধ অধ্যুষিত এলাকা, থাইল্যান্ড বা এই মনে হচ্ছে জাপান টাপান, মারাত্মক। বৌদ্ধ গয়া দেখা প্রায় শেষ, এখন আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, দ্য লার্জেস্ট স্লিপিং বৌদ্ধ অন আর্থ। এটা এখনো পুরোপুরি কমপ্লিট না, মন্দিরটাও পুরোপুরি কমপ্লিট না,
তাই রাস্তাটা এমন কাঁচা রাস্তা। এই বৌদ্ধ মূর্তিটা প্রায় 100 ফিটের কাছাকাছি। সামনাসামনি দেখলে আসলেই অবাক হতে হয়। ঘোরাফেরা শেষে এবার খাওয়ার পালা। খাওয়ার জন্য স্টেশন রোডেই প্রমোদ নামে একটা খাওয়ার চেইন হোটেল আছে, মানে এদের খাবারের চেইন হোটেল গয়াতে। একমাত্র আমি দেখলাম হাইজিনিক এবং মনে হলো ব্র্যান্ডেড ফুড। এত এত আইটেমের মিষ্টি দেখে আসলে কোনটা রেখে কোনটা খাবো মাথা নষ্ট হয়ে গেছে। এবং প্রত্যেকটা আইটেমই আমার বিশ্বাস খুবই টেস্টি, কারণ এদের যে লাঞ্চ ছিল দুপুরে ভেজিটেরিয়ান টোটালি হোটেলটা, কিন্তু প্রত্যেকটা আইটেম ভেজিটেরিয়ান আইটেম যে এত মজা হতে পারে এই দোকানে না গেলে আমি বুঝতাম না। এটা ঠিক গয়া জংশন থেকে বের হলেই স্টেশন রোডেই এই হোটেলটা চোখে পড়বে, যে কেউ এক নামে চেনে এটা। গয়া জংশনে একমাত্র রুচিশীল খাবার হোটেল। এই হোটেলের খাবার বা এই লাড্ডু ভান্ডারের খাবার আমার এতই পছন্দ হয়েছে যে রাতে একটা ভেজিটেবল পিৎজা হোটেলে অর্ডার করে কিনে এনেছিলাম। এই দোকানটার কাছাকাছি আমার থাকার হোটেল ছিল। এই হচ্ছে সেই শ্রীহীন হোটেলের প্রতিচ্ছবি, দেখতেই পাচ্ছেন। ওয়াশরুমটা নাই দেখালাম। পরের দিন সকালে মিশন বেনারস বা কাশী, এটা দেখবেন আপনারা নেক্সট এপিসোডে। আসছে আমার বন্দে ভারত, এটা একটা চমৎকার এক্সপিরিয়েন্স ছিল। এর সব বিবরণী থাকবে নেক্সট পর্বে। তত পর্যন্ত ভালো থাকুন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। এটা যদি আমি বলি না, টাটা।